আচ্ছা, একটা প্রচলিত ধারণা আছে, মানে বেশিরভাগ পুরুষই মনে করেন যে রোমান্টিক আকর্ষণের বিষয়টা আসলে একটা খুব সোজা হিসাব। হ্যাঁ, অনেকটা ওই অঙ্কের সূত্রের মতো আর কি। একদম তাই। মানে যেন কোনো একটা চিট কোড আছে, ধরুন জিমে গিয়ে সিক্স প্যাক বানালে আর ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো শূন্য থাকলে বুঝি আকর্ষণ করার চূড়ান্ত সমীকরণটা মিলে গেল। কিন্তু মজার ব্যাপার হলো বিজ্ঞান আর মনস্তত্ত্ব কিন্তু একদম ভিন্ন কথা বলছে। হ্যাঁ, মানে যারা আজকের এই গভীর আলোচনাটা শুনছেন তাদের জন্য বলি, আপনি যদি জানতেন যে আপনার মাসল বা পেশির চেয়ে আপনার শার্টটা ঠিকমতো ইস্ত্রি করা কিনা, বা আপনি কতটা মনোযোগ দিয়ে কথা শুনতে পারেন, এগুলো বৈজ্ঞানিকভাবে অনেক বেশি আকর্ষণীয়, তাহলে হয়তো আজই জিমের বদলে নিজের ওয়ার্ড্রব গোছাতে শুরু করে দিতেন। হা হা হা, বিষয়টা সত্যিই দারুণ কৌতূহল উদ্দীপক। কারণ আসলে আমরা তো সাধারণত খুব দৃশ্যমান জিনিসগুলোর উপর জোর দিই। ঠিক। কিন্তু এই আকর্ষণের পেছনের যে মনস্তাত্ত্বিক ভিত্তিগুলো, সেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। পুরুষেরা অনেক সময় বুঝতে পারেন না যে নারী মস্তিষ্ক আসলে প্রতি মুহূর্তে খুব ছোট ছোট সিগন্যাল ডিকোড করে চলেছে। আর ঠিক এই কারণেই আজকের আমাদের এই আলোচনার উৎসগুলোর তালিকাটা এত বৈচিত্র্যময়। মানে আমরা শুধু আধুনিক লাইফস্টাইল পোর্টালগুলোর জরিপ দেখছি না। হ্যাঁ, যেমন ওই ২১শে টিভি বা বাংলা নিউজ 24 এর প্রতিবেদনগুলো। হ্যাঁ, হ্যাঁ, ওগুলোর পাশাপাশি RTV বা প্রিয়.com এর জরিপগুলো তো আছেই, কিন্তু এর সাথে আমাদের হাতে রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যানসাসের চমৎকার কিছু বৈজ্ঞানিক গবেষণা। আর তার সাথে, এটা শুনলে অবাক হবেন, প্রাচীন ভারতের প্রজ্ঞায় ভরা চাণক্য নীতি। বাহ, একদম প্রাচীন যুগ থেকে আধুনিক বিজ্ঞান। ঠিক তাই। এবং এই সবগুলোর মধ্যে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক মিল রয়ে গেছে, সেটাই আমরা আজ খুঁটিয়ে দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যুগ পাল্টেছে, মানুষের জীবনযাপনও পাল্টেছে। কিন্তু হাজার বছর আগের চাণক্যনীতি থেকে শুরু করে আজকের আধুনিক সাইকোলজিক্যাল স্টাডিগুলোর মধ্যে একটা চমৎকার যোগসূত্র আছে। মানে মানুষের বেসিক নেচারটা বদলায়নি। একদমই না। মানুষের অবচেতন মন আসলে আদিম যুগ থেকে খুব একটা বদলায়নি। তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক, মানে প্রথম দর্শন বা ফার্স্ট ইমপ্রেশন। হ্যাঁ, কারণ মানুষ তো আর প্রথমে দেখেই কারোর সততা বা বুদ্ধিমত্তা স্ক্যান করে ফেলতে পারে না। ঠিক বাইরের রূপটাই আগে দেখে। যেমন গুম 007-এর ব্লগ বা অন্যান্য জায়গায় আমরা দেখি যে উচ্চতা, সুন্দর শারীরিক গঠন, মাথা ভরা চুল, এগুলো আকর্ষণ করে। সেটা স্বাভাবিক। কিন্তু RTV এবং 21শে টিভির লাইফস্টাইল আর্টিকেলগুলো বলছে অন্য কথা। তারা বলছে জন্মগত শারীরিক গঠনের চেয়েও অনেক বড় গেম চেঞ্জার হলো আসলে পার্সোনাল গ্রুমিং, মানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা। হ্যাঁ, এবং এই গ্রুমিংয়ের বিষয়টা অনেকেই ভুল বোঝেন। তাই, মানে দামি জামাকাপড় নয়। না না, একদমই না। গ্রুমিং কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দামি ব্র্যান্ডের পোশাক পরে থাকা নয়, এটি মূলত নিজের যত্ন নেওয়ার একটা প্রকাশ। আচ্ছা, ধরুন আমি যদি একটা উপমা দিই, ধরুন আপনি একটা বইয়ের দোকানে গেছেন। আচ্ছা। তো একটা বইয়ের প্রচ্ছদ যদি খুব সুন্দর, পরিপাটি আর ঝকঝকে হয়, আপনি স্বাভাবিকভাবেই সেটা হাতে নিয়ে পাতা উল্টে দেখতে চাইবেন। হ্যাঁ, ভেতরে কি আছে সেটা জানার একটা আগ্রহ তৈরি হয়। ঠিক তাই। আপনি জানেন যে ভেতরের গল্পটাই আসল, কিন্তু ওই প্রচ্ছদটাই আপনাকে প্রথম আকর্ষণটা করল। এখানে পরিপাটি করে কাটা নখ, ইস্ত্রি করা পরিষ্কার পোশাক কিংবা রুচিশীল একটা পারফিউম, এগুলোই হলো সেই প্রচ্ছদ। দারুণ একটা উদাহরণ। এবং আপনার এই বইয়ের প্রচ্ছদের ধারণার পেছনের বিজ্ঞানটা কিন্তু আরও গভীর। আচ্ছা, সেটা কেমন? যদি আমরা বিবর্তনীয় মনস্তত্ত্ব বা এভলিউশনারি সাইকোলজির দিক থেকে চিন্তা করি, তাহলে বুঝতে পারব কেন নারীদের কাছে এই গ্রুমিং এত গুরুত্বপূর্ণ। মানে এর পেছনেও এভলিউশন আছে। একদম। অবচেতনভাবে একজন নারীর মস্তিষ্ক আসলে একটা সিমিউলেশন বা হিসাব চালায়। যখন একজন পুরুষ নিজের যত্ন নিতে পারেন, পরিষ্কার থাকতে পারেন, তখন নারী অবচেতনভাবেই ধরে নেন যে মানুষটি শৃঙ্খলাপরায়ণ। ওহ আচ্ছা, তার মানে একটা কুঁচকানো শর্ট দেখে মস্তিষ্ক ধরে নেয় যে তার জীবনটাও কুচকানো বা অগোছালো। হ্যাঁ, অনেকটা সেরকমই। মানে শুধু জামাকাপড় দেখে এত বড় ডিসিশন? বিষয়টা হলো, যে ব্যক্তি নিজের নখ কাটার মতো ৫ মিনিটের একটা সাধারণ রুটিন মেনে চলতে পারে না, সে ভবিষ্যতে একটা পরিবারের দায়িত্ব কিভাবে নেবে? পয়েন্টটা কিন্তু খুব লজিক্যাল। তাই না? বা ধরুন, কোনো সংকটের সময় সে কতটা গোছানোভাবে পরিস্থিতি সামলাবে? পরিচ্ছন্নতা তো কেবল সৌন্দর্যের প্রতীক নয়। হ্যাঁ, এটা একটা শৃঙ্খলার প্রমাণ। ঠিক। এটি প্রমাণ করে মানুষটির জীবনে একটা শৃঙ্খলা আছে। সে নিজের যত্ন নিতে পারে,
মানে সে তার সঙ্গীরও যত্ন নিতে পারবে। এই নিরাপত্তার বার্তাই মূলত গ্রুমিংয়ের মাধ্যমে নারীদের মস্তিষ্কে পৌঁছায়। বাহ, বিষয়টা তো আমি অন্তত এভাবে ভেবে দেখিনি। তার মানে শুধু সুগন্ধি মাখাটাই শেষ কথা নয়, এর পেছনের সিগন্যালটা হলো রিলায়াবিলিটি, মানে নির্ভরতা। একদম। আচ্ছা, প্রথম দর্শনের পর্ব তো পার হলো, এবার কথা বলার পালা। আর কথা শুরু করার সবচেয়ে বড় হাতিয়ার বলা হয় রসবোধ বা হিউমারকে। হ্যাঁ, হিউমার খুব পাওয়ারফুল একটা টুল। ২১ টিভির একটা প্রতিবেদনে বলা হয়েছে যে মেয়েরা বুদ্ধিমান এবং রসিক ছেলেদের পছন্দ করে। কিন্তু আমার মনে হয় এখানে একটা বড় কনফিউশন আছে। কেমন কনফিউশন? মানে আমার তো মনে হয় যে ছেলেটা কথায় কথায় জোকস বলছে, খুব দ্রুত পরিস্থিতি বুঝে হাসাচ্ছে, তার মানে তার আইকিউ অনেক বেশি। আচ্ছা। রসবোধ আর বুদ্ধিমত্তা তো হাত ধরাধরি করে চলে, তাই না? মানে বুদ্ধি না থাকলে তো আর ভালো জোকস বলা যায় না। আপনার এই ধারণাটা কিন্তু অত্যন্ত প্রচলিত, অনেকেই এটা বিশ্বাস করেন। কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যানসাসের অধ্যাপক জেফ্রি হলের একটি দীর্ঘমেয়াদী গবেষণা এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ইভলিউশনারি সাইকোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় তিনি আসলে দেখতে চেয়েছিলেন রসবোধের সাথে মানুষের বুদ্ধিমত্তার সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা। তার মানে ওই যারা খুব মজার মজার কথা বলে তারা আসলে ভেতরে ভেতরে খুব একটা আইনস্টাইন গোছের কেউ নয়। হ্যাঁ, বিষয়টা একটু সেরকমই। আচ্ছা, গবেষণাটা ঠিক কিভাবে করা হয়েছিল? প্রাধ্যাপক হল ৩টি ধাপে এই পরীক্ষাটা চালান। প্রথমে তিনি ১০০ জন অপরিচিত মানুষের ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করেন। ফেসবুক প্রোফাইল? আচ্ছা। হ্যাঁ, এরপর প্রায় ৩০০ জন শিক্ষার্থীর জিপিএ এবং এসিটি স্কোরের সাথে তাদের রসবোধ মেলানোর চেষ্টা করেন। মানে রেজাল্ট ভালো হলে সেন্স অফ হিউমার ভালো হয় কিনা সেটা দেখার জন্য। ঠিক। আর সবশেষে তিনি ৫১ জোড়া অপরিচিত ছেলেমেয়েকে একটি ঘরে ১০ মিনিটের জন্য কথা বলতে দেন আর তাদের কথোপকথন রেকর্ড করেন। আচ্ছা, তারপর ওই যে আমরা ভাবি রসিক ছেলেরাই সবচেয়ে বুদ্ধিমান, সে মিথ বা ভ্রান্ত ধারণাটার কি হলো? গবেষণার ফলাফল প্রমাণ করেছে যে রসবোধের সাথে বুদ্ধিমত্তা বা আইকিউ এর কোনো সম্পর্কই নেই। সিরিয়াসলি? কোনো সম্পর্ক নেই। একদমই নেই। একজন মানুষের জিপিএ বা পরীক্ষার স্কোর ভালো হওয়ার মানে এই নয় যে সে ভালো জোকস বলতে পারবে। আবার উল্টোটাও সত্যি নয়। তাহলে মানে একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? মেয়েরা রসবোধকে এত আকর্ষণীয় মনে করে কেন, যদি সেটা বুদ্ধিমত্তার প্রমাণ নাই হয়? কারণ রসবোধের সম্পর্ক বুদ্ধির সাথে নয়, এর সম্পর্ক হল এক্সট্রোভার্সন বা বহির্মুখী স্বভাবের সাথে। ও আচ্ছা। মানে যারা মিশুক। হ্যাঁ, যারা হাসি খুশি এবং রসিক তারা সামাজিকভাবে অনেক বেশি মিশুক হন। ওই যে ৫১ জোড়া ছেলেমেয়ের ১০ মিনিটের আলাপের কথা বললাম না, হ্যাঁ হ্যাঁ, সেখানে দেখা গেছে পুরুষরা যত বেশি হাসানোর চেষ্টা করেছেন এবং নারীরা সেই কথায় যত বেশি হেসেছেন, আচ্ছা, সেই নারীদের ওই পুরুষের প্রতি রোম্যান্টিক আকর্ষণ তত বেশি তৈরি হয়েছে। এর কারণ কি? মানে হাসির সাথে তো রোমান্সের কোনো সরাসরি সম্পর্ক থাকার কথা না। এখানেই বিবর্তনীয় মনস্তত্ত্ব কাজ করে। এটি হলো কোর্টশিপ বা প্রেম নিবেদনের একটি আদিম স্ক্রিপ্ট। আদিম স্ক্রিপ্ট? মানে এটা আমাদের জেনেটিক্সে আছে? অনেকটা সেরকম। পুরুষরা জোকস বলে মূলত নারীদের মনের আগ্রহ মাপার চেষ্টা করেন। আর হাসি জিনিসটা কি করে জানেন? কি করে? এটি মানুষের শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। ওহ, আচ্ছা। হ্যাঁ, দুজন মানুষ যখন একসাথে হাসেন তখন সেটি একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করে। অধ্যাপক হলের ভাষায় রসবোধ আসলে প্রমাণ করে মানুষটি কতটা উষ্ণ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। মানে সে কোনো থ্রেট বা হুমকি নয়? ঠিক তাই। সে কোনো হুমকি নয়, বরং তার সাথে থাকলে নিরাপদ বোধ করা যায়। একটু দাঁড়ান, এখানে কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করব। আচ্ছা, বলুন। আমরা তো এতক্ষণ এক্সট্রোভার্ট বা বহির্মুখী স্বভাবের জয়গান গাইলাম, তাই না? যারা হাসাতে পারে, আসর জমাতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের চারপাশে তো অনেক অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানুষও আছেন, যারা খুব চুপচাপ, হয়তো খুব একটা জোকস বলতে পারেন না। হ্যাঁ, অনেক আছেন। তাহলে তাদের কি হবে? আকর্ষণের এই দৌড়ে তাদেরকে কোনো আশাই নেই? কারণ বাংলা নিউজ 24-এর প্রতিবেদন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র দেখাচ্ছি। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। ওই প্রতিবেদনটিতে অন্তর্মুখী বা ইন্ট্রোভার্টদের একটা বিশাল শক্তির জায়গা তুলে ধরা হয়েছে। অনেক নারী কিন্তু সচেতনভাবে অন্তর্মুখী ছেলেদের বেশি পছন্দ করেন। আচ্ছা, কারণটা যদি আমি অনুমান করি, বহির্মুখী মানুষরা তো সবসময় মনোযোগের কেন্দ্রে থাকতে পছন্দ করেন।
সবার সাথে মিশতে চান। হ্যাঁ, তারা লাইমলাইটে থাকতে ভালোবাসেন। ফলে একটা সম্পর্কের মধ্যে ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার ঝুঁকি থাকে। কিন্তু একজন অন্তর্মুখী মানুষ তার জগৎটা খুব ছোট রাখেন। শুধু ঝুঁকি কম হওয়ায় নয়, এখানে যোগাযোগের একটা বড় মনস্তাত্ত্বিক বিষয় আছে। অন্তর্মুখী পুরুষরা সাধারণত খুব ভালো পর্যবেক্ষক এবং শ্রোতা হন। এটা একটা খুব বড় গুণ। যোগাযোগের বিষয়টা অনেকটা টেনিস খেলার মতো, তাই না? হ্যাঁ, দারুণ উপমা। শুধু নিজের দিক থেকে বল ছুড়ে গেলে তো আর খেলা জমবে না। অপর দিক থেকে আসা বলটাও তো ধরতে হবে, আবার তাকে খেলার সুযোগও দিতে হবে। অন্যের কথা শোনা, এগুলো তো একটা বড় স্কিল। ঠিক বলেছেন। আপনার টেনিস খেলার উপমাটা যদি ধরি, একজন ভালো শ্রোতা হওয়া মানে শুধু কোর্টের দাঁড়িয়ে থাকা নয়। তাহলে কি? এর মানে হল সঙ্গীর না বলা কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করা। নারীরা যখন দেখেন যে কেউ তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে, মানে কথার মাঝখানে বাধা দিচ্ছে না। একদম বাধা দিচ্ছে না, তখন তারা সেখানে একজন ভালো বন্ধুর ছায়া দেখতে পান। এই যে শোনার ক্ষমতা, এটি নারীদের অবচেতন মনে একটা বার্তা দেয় কি বার্তা? যে আমার অনুভূতিগুলোর মূল্য আছে এই মানুষটির কাছে। বাহ! মূল্য দেওয়ার প্রসঙ্গে বলতে গেলে প্রিয়.com-এর একটি চমৎকার আর্টিকেলের কথা বলতেই হয়। আচ্ছা, সেখানে কি বলা আছে? সেখানে এমন 6টি জাদুকরী কথার কথা বলা হয়েছে যা নারীরা শুনতে ভীষণ ভালোবাসেন। ও ম্যাজিক ওয়ার্ডস। হ্যাঁ, যেমন ধরুন, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এটা খুব সাধারণ একটা প্রশংসা। কিন্তু এর পরেরটা বেশ মজার। তুমি আমার জীবনের প্রথম নারী। প্রিয়.com বলছে, অনেক নারী হয়তো জানেন যে এই কথাটা পুরোপুরি সত্য নয়, তবুও তারা এটা শুনতে পছন্দ করেন। এটা শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে মানুষ কেন জেনে বুঝে একটা অবাস্তব কথা শুনতে চাইবে। হ্যাঁ, লজিক্যালি তো এটা একটা মিথ্যে কথা। কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা হলো প্রত্যেকটি মানুষ নিজেকে স্পেশাল বা বিশেষ হিসেবে দেখতে চায়। আচ্ছা, এই বাক্যটির মাধ্যমে মূলত একজন নারী অনুভব করেন যে অতীত যাই থাকুক না কেন, এই মুহূর্তে তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর আরও কিছু কথা আছে সেখানে, যেমন তুমি অনেক ভালো মা হতে পারবে। এটা একটা দারুণ কমপ্লিমেন্ট। কিন্তু আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে এই প্রশ্নটা। এই বিষয়ে তুমি কি মনে করো? ওহ, এটা অসাধারণ। এই প্রশ্নটা আসলে পুরো সম্পর্কের ডাইনামিক্স বা সমীকরণই বদলে দেয়। কিভাবে? যখন একজন পুরুষ কোনো সিদ্ধান্তে তার সঙ্গীর মতামত জানতে চান, তখন তিনি মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করছেন। মানে তাকে নিজের সমকক্ষ হিসেবে সম্মান দিচ্ছেন। ঠিক তাই। এটি প্রমাণ করে যে তিনি সম্পর্কটিকে একটি পার্টনারশিপ বা অংশীদারিত্ব হিসেবে দেখেন, কোনো প্রভুত্ব হিসেবে নয়। আর সব শেষে আছে স্পষ্টভাবে আমি তোমাকে ভালোবাসি কথাটির প্রকাশ। আমরা অনেকেই ভাবি যে আমার কাজের মাধ্যমেই তো প্রমাণ হচ্ছে আমি ভালোবাসি, মুখে বলার কি দরকার। হ্যাঁ, এটা অনেক পুরুষেরই যুক্তি থাকে। কিন্তু কথায় প্রকাশ করাটা সম্পর্কের ভিত্তিটাকে আরও শক্ত করে। কারণ শব্দ মানুষের মস্তিষ্ককে শান্ত করে। মুখে বলা কথাগুলো একটা মানসিক নিশ্চয়তা দেয়, যা সম্পর্ক থেকে সন্দেহ দূর করতে সাহায্য করে। আচ্ছা, কথার জাদুতে তো বরফ গলল, সম্পর্কও তৈরি হলো। কিন্তু মিষ্টি কথা দিয়ে তো আর জীবনের ঝড়ঝাপটা পার করা যায় না, তাই না? একদমই না। বাস্তবের জমিন অনেক কঠিন। সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে প্রয়োজন চরিত্রের দৃঢ়তা। আর এখানেই আমাদের হাতে থাকা প্রাচীন ভারতের চাণক্য নীতির রেফারেন্স চলে আসে। এটা নিয়ে আমি খুব আগ্রহী। আজ তক বাংলার প্রতিবেদন অনুযায়ী চাণক্য নীতিতে বলা গুণাবলী আজ 1000 বছর পরও প্রাসঙ্গিক। চাণক্য নীতি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, সেখানে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে সততা এবং অহংকারহীন স্বভাবের ওপর। অহংকারহীন স্বভাব। হ্যাঁ, কাজের প্রতি সততা এবং সম্পর্কের প্রতি সততা, এই দুটি জিনিস নারীদের গভীরভাবে আকর্ষণ করে। কারণ অহংকারহীন মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে। যেটা একটা সুস্থ সম্পর্কের জন্য অপরিহার্য। ঠিক তাই। আর শুধু নিজের সঙ্গীর প্রতি নয়, চারপাশের মানুষের প্রতি একজন পুরুষ কেমন আচরণ করছেন সেটাও কিন্তু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। প্রিয়.com এবং আরটিভির সূত্রগুলো বলছে একজন পুরুষ যখন কোনো রেস্তোরাঁয় যান
তখন সেখানকার ওয়েটারের সাথে তিনি কেমন ব্যবহার করছেন? অথবা রাস্তায় কোনো রিক্সা চালকের সাথে। একদম। কোনো রিক্সা চালকের সাথে তিনি কিভাবে কথা বলছেন, এই বিষয়গুলো মেয়েরা খুব খেয়াল করেন। এই ওয়েটার বা রিক্সা চালকের উদাহরণটা কিন্তু মানুষের আসল চরিত্রের একটা লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট। মানে এটা দিয়ে চরিত্র মাপা যায়। হ্যাঁ, কারণ একজন মানুষ তার প্রথম ডেটে সঙ্গীর সাথে ভালো ব্যবহার করার অভিনয় খুব সহজেই করতে পারে। কারণ সেখানে তার একটা সার্থক আছে, ইমপ্রেস করতে হবে। ঠিক। কিন্তু নিজের চেয়ে দুর্বল বা সমাজের নিচু স্তরের মানুষের সাথে তিনি কেমন আচরণ করছেন, সেটাই তার আসল চরিত্রের আয়না। মানে যার ওপর ক্ষমতা খাটানোর সুযোগ আছে তার ওপর সে ক্ষমতাটা খাটাচ্ছে কিনা। একদম। যদি কেউ একজন ওয়েটারের সাথে রুল আচরণ করে, নারী মস্তিষ্ক খুব দ্রুত একটা সমীকরণ মিলিয়ে ফেলে। কি সমীকরণ? মস্তিষ্ক ভাবে আজ আমার ওপর তার মোহ আছে বলে সে আমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু কাল যখন এই মোহ কেটে যাবে বা যখন আমি দুর্বল অবস্থায় থাকব, ও মাই গড! তখন সে আমার সাথেও ঠিক ওই ওয়েটারের মতোই আচরণ করবে। ঠিক তাই। কোনো নোংরা উপহাস না করা, অন্য মেয়েদের গায়ে পড়ে ফ্লার্ট না করা, এগুলো মূলত একটি সুস্থ মানসিকতার প্রতিফলন। এর সাথে যুক্ত হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মনির্ভরশীলতা। হ্যাঁ, সেলফ রিলায়েন্স। নিজের আয় চলা, মানে বাবার টাকায় নয়, নিজের ক্যারিয়ারের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা। আর সবচেয়ে বড় কথা হলো ঝড় বিপদের সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে পরিবারের দায়িত্ব নেওয়া, কথা দিয়ে কথা রাখা। আমরা যদি এতক্ষণ ধরে আলোচনা করা এই বড় বড় গুণাবলীগুলোকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলি, তাহলে আপনি কি খেয়াল করেছেন এগুলো আসলে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই আমাদের নিয়ে যায়? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছিল। মানে এই যে ওয়েটারের সাথে ভালো ব্যবহার, নিজের আয় চলা, বিপদে মাথা ঠান্ডা রাখা, এতগুলো গুরুগম্ভীর গুণ আসলে দিন শেষে কি নির্দেশ করে? এই সবকিছুর মূল নির্যাস হল একটিমাত্র শব্দ: নিরাপত্তা। শুধু শারীরিক নিরাপত্তা? না না, বহুমাত্রিক নিরাপত্তা। শারীরিক, মানসিক এবং আর্থিক নিরাপত্তা। আচ্ছা। বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, আদিম যুগে নারীদের এমন পুরুষ দরকার হতো যারা গুহায় শিকার নিয়ে আসতে পারবে এবং বন্যপ্রাণীর হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু আজকের যুগে তো আর বন্য প্রাণী নেই। বন্যপ্রাণী নেই, কিন্তু টিকে থাকার লড়াইটা তো আছে। একজন নারী যখন দেখেন একজন পুরুষ আত্মনির্ভরশীল, সে অন্যদের সম্মান করে এবং বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে পারে, তখন তিনি অনুভব করেন যে এই মানুষটির সাথে থাকলে তার জীবন নিরাপদ। একদম। আধুনিক যুগে মেয়েরা নিজেরাই স্বাবলম্বী, কিন্তু অবচেতন মনের ওই আদিম প্রোগ্রামিংয়ের কারণে এই নিরাপত্তার অনুভূতিটাই সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। চমৎকার একটা বিশ্লেষণ। বড় বড় সংকটে এই চরিত্রের দৃঢ়তা কাজে লাগে। কিন্তু প্রতিদিন তো আর জীবনে বিশাল কোনো সংকট আসে না, তাই না? না, প্রতিদিন তো আর যুদ্ধ করতে হয় না। দৈনন্দিন জীবনের একঘেয়েমিতে সম্পর্ককে সতেজ রাখে কিন্তু খুব ছোট ছোট বিষয়। ২১শে টিভি এবং বাংলা নিউজ 24-এর মতে ছোট ছোট যত্ন এবং মনোযোগের জাদুই আসলে সম্পর্ককে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখে। এগুলোকে আমরা সম্পর্কের মাইক্রো ইনভেস্টমেন্ট বা ছোট ছোট বিনিয়োগ বলতে পারি। হ্যাঁ, মাইক্রো ইনভেস্টমেন্ট। যেমন ধরুন, নিয়মিত খোঁজখবর রাখা, কি করছো, দুপুরে খেয়েছো কিনা, শরীর কেমন আছে। হ্যাঁ, কিংবা মাঝে মাঝে ছোট্ট কোনো উপহার দেয়া। মানে বিশাল দামি কোনো হীরার আংটি নয়, হয়তো ফেরার পথে একটা চকলেট বা একটা ফুল নিয়ে আসা, প্রয়োজনীয় তারিখগুলো মনে রাখা, আর হালকা আদর, যেমন কপালে আলতো চুম্বন বা হাত ধরে চোখে চোখ রেখে কথা বলা। আপনি যে হীরার আংটি বনাম চকলেটের উদাহরণটা দিলেন, মনস্তাত্ত্ব কিন্তু ঠিক এটাই বলে। তাই? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক বিশাল কোনো সারপ্রাইজের চেয়ে ধারাবাহিকতাকে বেশি মনে রাখে। কনসিস্টেন্সি। একদম। বিশাল কোনো গ্র্যান্ড জেস্চার অনেক সময় পারফর্মেটিভ বা লোক দেখানো হতে পারে, হয়তো কোনো অপরাধবোধ থেকেও করা হতে পারে। হ্যাঁ, ভুল করে সেটা ঢাকার জন্য বড় উপহার। ঠিক, কিন্তু প্রতিদিন একটা ছোট্ট চকলেট আনা বা খোঁজ নেওয়াটা প্রমাণ করে যে মানুষটি প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার কথা ভাবছে। এই ধারাবাহিক বিনিয়োগ সম্পর্কের ভিত্তিটাকে কংক্রিটের মতো শক্ত করে। আমরা সিনেমা বা নাটকে দেখি বিশাল সব আয়োজন, পুরো রাস্তা ব্লক করে প্রপোজ করা, হাজারটা বেলুন ওড়ানো। হ্যাঁ, খুব ড্রামাটিক সাব সিন। কিন্তু বাস্তবে দিন শেষে যখন দুজন মানুষ ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, তখন ওই এক কাপ চা বানিয়ে দেওয়া বা আজকের দিনটা তোমার কেমন কাটলো জিজ্ঞেস করাটাই আসলে সত্যিকারের রোম্যান্স। কারণ ওই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের বোঝাপড়া এবং যত্ন।
আমরা আজকের এই গভীর আলোচনায় অনেকগুলো স্তর পার করে এসেছি, মানে সেই পার্সোনাল গ্রুমিং বা পরিপাটি থাকার মাধ্যমে কিভাবে একটা শৃঙ্খলার সিগন্যাল দেওয়া যায়, সেখান থেকে শুরু করে রসবোধের পেছনের বিজ্ঞান। হ্যাঁ, আমরা জানলাম যে জোকস বলা মানেই হাই আইকিউ নয়, বরং এটি একটি উষ্ণতার প্রকাশ। একজন ভালো শ্রোতা হওয়া, রিক্সা চালক বা ওয়েটারকে সম্মান করার মাধ্যমে নিজের আসল চরিত্র প্রকাশ করা। এবং পরিশেষে এই ছোট ছোট রুটিন যত্নের জাদু। ঠিক, সব মিলিয়ে আসলে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের পুরো ছবিটা আমাদের সামনে পরিষ্কার হলো। প্রতিটি বিষয় আসলে একে অপরের পরিপূরক। কিন্তু এই সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর আজকের আলোচনাটি শেষ করার আগে আমি আপনার কাছে একটি চূড়ান্ত ভাবনা জাগা নিয়ে বিষয় জানতে চাই। আচ্ছা, বলুন। যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। আজকে আমরা যে গুণগুলোর কথা বললাম, সম্মান করা, ভালো শ্রোতা হওয়া, পরিপাটি থাকা বা ওয়েটারের সাথে ভালো ব্যবহার করা, হ্যাঁ, যদি কেউ মনে করেন যে এগুলো তো একটা চেকলিস্ট, আমি শুধু বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্যই এই গুণগুলো অভিনয়ের মতো করে নিজের মধ্যে আয়ত্ত করব, তাহলে কি হবে? এইটা একটা দারুণ পয়েন্ট। অভিনয় করলে কি হবে? তিনি কি সফল হবেন? সাময়িকভাবে হয়তো কাউকে আকৃষ্ট করা যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে যখন বাস্তব জীবনের চাপ আসবে, তখন কি এই অভিনয় ধরে রাখা সম্ভব? মনে তো হয় না। নাকি সত্যিকারের আকর্ষণ আসলে কোনো কৌশল বা পিকআপ ট্রিক্স নয়, বরং নিছক একজন খাঁটি, সৎ ও ভালো মানুষ হয়ে ওঠার এক স্বাভাবিক উপজাত বা বাই প্রোডাক্ট? উফ, কি দারুণ একটা প্রশ্ন! আসলেই কি ভালো মানুষ সাজার অভিনয় করে পার পাওয়া যায়, নাকি নিজের ভেতর থেকে সত্যিকার অর্থে একজন দায়িত্বশীল ও ভালো মানুষ হওয়াটাই আকর্ষণের আসল ম্যাজিক? এটাই ভাবার বিষয়। এই প্রশ্নটি আজ সবার ভাবনার জন্য রেখে আমরা আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। ভাবুন, বিশ্লেষণ করুন আর নিজেকে আবিষ্কার করুন নতুন করে।